আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এলবির শেষ বর্ষে যারা পড়ছেন, ভূমি আইনের এই ভিডিওটি মূলত তাদের জন্য। আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু, এলবি মিডিয়া একাডেমি চাষারা নানুজ থেকে বলছি, স্থাপিত 2005। ইতিমধ্যে আমরা ভূমি আইনের দুইটি পর্ব আমরা ভিডিও আপলোড দিয়েছি, যেখানে আমরা ভূমি আইনের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেছি। সেই ভূমি আইনের ক্রমবিকাশ আলোচনা করার আজকে তৃতীয় এবং শেষ পর্বের মাধ্যমে আমরা মূলত একটি প্রশ্নের সমাধান করলাম। প্রথম ভিডিওতে আমরা আংশিক আলোচনা করেছিলাম হিন্দু আইনের শাসনামল, এরপর আমরা আলোচ্য বিষয় ছিল আমাদের মুসলিম আইনের শাসনামল। এইবার আমরা আলোচনা করব যেখানে পরবর্তী ইংরেজ শাসনামল থেকে শুরু করে অদ্য অবধি কি হয়েছিল বা এখনো কি চলমান আছে। আপনারা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত দেখলে ভূমি আইন সম্পর্কে একটা চমৎকার ধারণা পেয়ে যাবেন, এবং পরীক্ষাতে কিন্তু হুবহু যদি এটা লিখে দিতে পারেন, নাও পারেন, কাছাকাছি লিখতে পারেন, আপনি কিন্তু নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আমরা তাহলে সেই আলোচনা যাচ্ছি যে ইংরেজ শাসনামলে মূলত কি হয়। 1757 সালে পলাশের প্রান্তরে কিন্তু আমাদের বাংলার সূর্যের সমাপ্তি ঘটে নবাব সিরাজউদ্দৌলার সাথে সে ঐতিহাসিক 23 জুন পলাশের আম্রকাননে। এরপর ওই তৎকালীন ইংরেজ বেনিয়ার জাত তারা পরবর্তীতে মীর জাফর এবং মীর কাসেমের মতো ক্ষমতাধরকে বসিয়ে মূলত পুতুল সরকারের মতন বসিয়ে তারা চালাচ্ছিল। পরবর্তী তারা 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 5 লক্ষ টাকার বিনিময়ে সে দেওয়ানি শাসন অর্থাৎ খাজনা আদায় করার অধিকার অর্জন করেন। কোম্পানি শাসন আমলে ভূমি আদায় এবং রাজস্ব ব্যবস্থা মোটামুটি অপরিবর্তিত ছিল, কিন্তু ইংরেজ শাসন প্রতিষ্ঠার পুরোপুরি হয়ে যাওয়ার পর এই ব্যবস্থার আমূল পরিবর্তন আসে। প্রথমে এই বিষয়কে নিয়ে লর্ড কর্নওয়ালিস একটা সিদ্ধান্তে পৌঁছান যে কি বিষয় দিয়ে কাজ করা যায়। প্রথমে 5 সালের বন্দোবস্ত দেওয়া হয়, 5 বছর জন্য দেওয়া হয়, 2 বছর পর দেখা যায় আবার 1 সালের বন্দোবস্ত দেওয়া হয়। এইরকম ভাবে বিভিন্ন মানুষকে সম্পত্তিগুলিকে দিয়ে কর আদায় করছিল তৎকালীন ইংরেজ সরকার। সেই ইংরেজ সরকারের ধারাবাহিকতাতে এই ভারতবর্ষে লর্ড হয়ে আসেন লর্ড কর্নওয়ালিস। 1789 সালে তিনি এসে 10 সালের বন্দোবস্ত করেন এবং 10 বছর জন্য এটা নির্দিষ্ট খাজনা চিহ্নিত করে দেন। 1789 সালে এটা হয়। এরপরও বহু ভূমি আর অনাবাদী এবং জঙ্গলাকীর্ণ রয়ে যাচ্ছিল, কারণ মানুষের অনুপাতে সম্পত্তির পরিমাণ ছিল প্রচুর। পরবর্তীতে একটা কৃষি বিপ্লব সাধনের লক্ষ্যে লর্ড কর্নওয়ালিস তার 10 সাল বন্দোবস্তকে বাদ দিয়ে 1793 সালে নির্দিষ্ট শর্তাবলীর ভিত্তিতে জমিদারগণকে স্থায়ীভাবে সত্ত্ব প্রদান করেন, এবং সে সত্ত্ব প্রদানটাকে আমরা বলতেছি চিরস্থায়ী বন্দোবস্ত বিধান। বন্দোবস্ত মানে হচ্ছে জমিটাকে, বন্দোবস্ত মানে হচ্ছে তার অধীনে দিয়ে দেওয়া, চিরস্থায়ী মানে হচ্ছে চিরস্থায়ী ভাবে। চিরস্থায়ী বন্দোবস্ত বলা যেতে পারে ব্রিটিশ শাসন আমলের সবচেয়ে আলোচিত এবং একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। জমিদারগণ ব্রিটিশ সরকারের অনুমতি ছাড়া যে কোনো সম্পত্তি বিক্রি, দান, ইজারা, বন্ধক বা যে কোনো ভাবে হস্তান্তর করতে পারতেন। রায়ত ছিল জমিদার অধীনস্থ প্রজা। আমাদের এই রায়ত শব্দটা সম্পর্কে মনে রাখতে হবে, রায়ত হচ্ছে প্রজারই এক ধরনের নাম। যে প্রজা শব্দটা পরবর্তী থাকলো একটা দফা পর্যন্ত রায়ত বলেই পরিগণিত ছিল তৎকালীন ভারতবর্ষে। সরকার আশা করেছিলেন যে নির্দিষ্ট ভূমি রাজস্বের বিনিময়ে জমিদারগণকে ভূমির মালিকানা প্রদান করলে তারা নিজেদের স্বার্থে তাদের অধীনস্থ রায়তদেরকে বেশি পরিমাণ জমিগুলিকে কাজ করিয়ে জমিগুলিকে, অনাবাদী জমিগুলিকেও একটা চাষাবাদের আওতায় নিয়ে আসবেন, ফলে একটা কৃষি বিপ্লব সৃষ্টি হবে। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে এইরকম যে ইংরেজদের সেই ব্যর্থতা চরমভাবে পর্যবসিত হয়, কারণ এই প্রজাকুলের স্বার্থ রক্ষার ব্যাপারে জমিদাররা ওই পরিমাণে চেষ্টা করেনি। ফলে জমিদার শ্রেণীর মধ্যে বিরোধিতা দেখা দিচ্ছিল, ব্রিটিশ সরকারও দেখতে পাচ্ছিল ব্যাপারগুলি একটু ধোঁয়াশা অবস্থা সৃষ্টি হচ্ছিল। পরে দীর্ঘ সময় কালক্রমে 1885 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত, আর এখন আমরা বলছি 100 বছরের পরের কথা, 1850 কথা। 1850 সালে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট 1885 বা বঙ্গীয় প্রজাস্বত্ব আইন নামে একটা আইন হয়। প্রজারাও বেশ কিছু অধিকার প্রজারা পায়। অধীনস্থ ইজারা বা একজন আরেকজনকে ইজারা দিতে পারতো, এই বিষয়গুলি আগে একটা অনেক অংশে সুরক্ষিত ছিল না, এগুলি সুরক্ষিত হয় এবং এই জাতীয় সম্পত্তি অন্যকে ইজারা ভিত্তিক দেওয়ার একটা অধিকারও উঠে আসে। পরবর্তীতে এটাকে আমরা মূলত বলছি কোরফা রায় চিরস্থায়ী বন্দোবস্ত। এই আইনটা ছিল আসলে ব্রিটিশ আইনের একটা যুগান্তকারী পরিবর্তন, 1850 সালের আইনটি। চিরস্থায়ী বন্দোবস্ত দিয়ে জমিদারদের এই 1850 সালে বিষয়গুলো চলতে চলতে যখন ব্রিটিশ সরকার দেখতে পাচ্ছিল যেখান থেকে খুব একটা ভালো সুবিধা উঠে আসছিল না, এবং জনগণ এবং জমিদার সার্বিক বিষয়ে একটা একদম স্থবিরতা না, রীতিমতো একটা অসন্তোষ প্লে আপ করছে,
1938 সালে তখন ফ্রান্সিস ক্লাউডের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়। ফ্রান্সিস ক্লাউডের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হয়। উনি বিস্তারিত পর্যালোচনা করে কমিটি চিরস্থায়ী বন্দোবস্তকে বিলোপ করা উচিত মনে মতামত দান করেন এবং 1945 সালে আর্চবিশপ লাউরেন্ডের নেতৃত্বে আরো একটি কমিটি গঠিত। ওই কমিটিও একই মতামত ব্যক্ত করেন যে এই বিষয়টাকে আর সামনের দিকে আগানোটা মোটেও ভালো কাজ হবে না। তখন যে বিষয়গুলি পরিলক্ষিত হয়, তখন আইনসভা এটা রাষ্ট্রীয় অধিকার ও প্রজাস্বত্ব আইনের এই বিষয়টাকে বিল আনা হয় 1947 সালে। পরবর্তীতে ইংরেজ সরকার এই বিষয়টা শেষের দিকে, ইংরেজ সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার শেষের দিকে একটা বিল আনে এবং সেই বিলের মাধ্যমে পরবর্তীতে দেশ বিভাগের প্রত্যা স্থগিত হয়ে যায় এবং 1950 সালে 16 ফেব্রুয়ারি এটা পরিপূর্ণভাবে উঠে আসে। যদি 1950 সালেও কিন্তু একটা আইন হয়েছে, সেটা অকৃষি প্রজাস্বত্ব আইন, নন এগ্রিকালচার টেনেন্সি অ্যাক্ট বা সংক্ষেপে আমরা বলি নাটা, এবং 1950 সালের মাধ্যমে স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্ট বা জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন বলা হয়ে থাকে। সেই জমিদার ও প্রজাস্বত্ব আইনটা কার্যকরী হয় বা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন বলা হয়ে থাকে, যাকে ইংরেজিতে বলা হয় স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্ট 1950, যাকে আমরা বলি SATA স্যাটার্ন। এইভাবে একজন মানুষের কাছে বিভিন্ন ধরনের ভূমি ব্যবস্থাপনা একটা ব্যাপক ধরনের পরিবর্তন করা হয়। এই সীমাবদ্ধতার জন্য সম্পত্তির বিঘা ছিল অনেক রাখতে পারত। এই জমিটাকে একটা লিমিটেড অংশের মধ্যে ভূমি ব্যবস্থার মধ্যে আইন কানুনের মধ্যে করে নিয়ে আসে এবং ওখান থেকে পরবর্তীতে 1984 সালেও আমরা দেখতে পাই ভূমি সংস্কার একটা ব্যাপক আইন হয়, যদিও সেটা বর্গা কেন্দ্রিক, কে কতটুকু রাখতে পারবে সেই কেন্দ্রিক, বেনামি লেনদেন কেন্দ্রিক। ওই আলোচনাটা আমরা আরেকটা দিন আলোচনা করব। আজকে পর্যন্ত তাহলে আমরা ভূমি আইনের ক্রমবিকাশ দেখতে পারলাম। ইংরেজ শাসন আমল শুরু করে অদ্য 2022 পর্যন্ত মৌলিক যে পরিবর্তন সাধিত হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত বিলোপ হওয়া, 1985 সালের আইন হওয়া, 1949 সালের আইন হওয়া, 1950 সালের আইন হওয়া, 1984 সালের আইন হওয়া, এগুলি মূলত এগুলোকে ভিত্তি করে পরীক্ষাতে প্রশ্ন আসবে, সেগুলি আমরা আলোচনা করব। আপনারা আমার ইউটিউব চ্যানেলগুলির মধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের প্রশ্নগুলি ইউটিউবে করবেন বা ফেসবুক উপরে আমি একটা ফেসবুক আইডি দিয়েছি, ওখানে ফেসবুক আইডিতে মেসেঞ্জারে নক করবেন। আমি চেষ্টা করব সময় সুযোগ বুঝে এটা করতে। ব্যস্ততার কারণে ফোন দিলেও আমরা অনেক সময় ধরা হয়ে ওঠে না, বা ধরলেও আমাকে বলে দিতে হয় যে আপনি মেসেঞ্জারে বা ফেসবুকে ক্লিক করেন। আবার অনুরোধ থাকছে, আপনারা ইউটিউবে বা ফেসবুকে কমেন্ট করুন। যদি কোনো কিছু বলার থাকে, কোনো আমাকে গাইডলাইন দেওয়ার থাকে, ভালো না লাগলেও সেটাও বলবেন, যাতে আমি বুঝতে পারি আমার পরবর্তী প্রজন্ম কোন কোন সংকটে ভুগছে এবং কোন কোন জিনিসগুলি মূলত একাডেমিক্যালি কোন প্রশ্ন উত্তরগুলি চাচ্ছে। অনেকে সাজেশনের জন্য পিড়াপিড়ি করে থাকেন, কিন্তু মনে রাখতে হবে আমি সাজেশন বিক্রির জন্য বসি নাই বা সাজেশন বিলি করার জন্য আমার কাজ না। আমার কাজ হচ্ছে সাজেশন লক্ষ লক্ষ লোক প্রদান করবে। আমার কাজ হচ্ছে বিষয়গুলিকে আপনাদের একটু সহজ করে তোলা, যাতে আপনাদের পরীক্ষা ভালো করেন। আজকের মতো এতটুকু রইল। ধন্যবাদ সবাইকে।